হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখবো 3 এপ্রিল 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 2026 সালের 1 এপ্রিল নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হওয়া আর্টেমিস 2 মিশনে প্রথম কৃষ্ণাঙ্গ মহাকাশচারী হিসাবে কে গভীর মহাকাশ ভ্রমণের রেকর্ড গড়েছেন? ভিক্টর গ্লোভার। ডিটেলস দেখে নেব একটু। 1 এপ্রিল 2026 তারিখে কেনেডি স্পেস সেন্টার থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্পেস লঞ্চ সিস্টেম রকেটের মাধ্যমে এটা উৎক্ষেপণ করা হয়। এটা একটা 10 দিনের মিশন। পৃথিবীর কক্ষপথে সিস্টেম টেস্টিং করবে 1 থেকে 2 এপ্রিল। 6 এপ্রিল চাঁদের খুব কাছ দিয়ে উড়ে যাবে লুনার ফ্লাইবাই, অর্থাৎ চাঁদ যদি এরকম থাকে, এটা যদি পৃথিবী হয়, এখান থেকে গিয়ে এই যে এরকম ভাবে উড়ে আসে, এটাকে লুনার ফ্লাইবাই বলা হয়। 10 এপ্রিল পৃথিবীতে প্রত্যাবর্তন করবে, পৃথিবীতে ফিরে আসবে। 1972 সালের পর এটা প্রথম মানববাহী চন্দ্র অভিযান। অ্যাপোলো 8 এর মতো চাঁদে না নেবে, শুধু প্রদক্ষিণ করে সিস্টেমটাকে সিস্টেমেটিক পরীক্ষা চালাবে। এই মিশনে মহাকাশচারীরা পৃথিবী থেকে প্রায় 2,52,799 মাইল দূরে চলে যাবেন, যেটা অ্যাপোলো 13 এর রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। আর এইটা চাঁদের মহাকর্ষ বলটাকে কাজে লাগিয়ে ফিরে আসবে পৃথিবীতে, তাই যদি এর কোনো ইঞ্জিনের প্রবলেম হয় তাহলেও নিরাপদে পৃথিবীতে ফিরে আসা যাবে। আর্টেমিস 2 এর 4জন মহাকাশচারী হলেন রিড ওয়াইজম্যান, ইনি কমান্ডার; ভিক্টর গ্লোভার, গভীর মহাকাশে যাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি এবং গভীর মহাকাশে যারা ভ্রমণকারী প্রথম নারী ক্রিস্টিনা কোচ; আর চন্দ্র অভিযানে অংশ নেওয়া প্রথম অমার্কিন নাগরিক, কানাডিয়ান নাগরিক জেরেমি হ্যানসেন। তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে ইবুক সেকশনে গেলে প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর A4 সাইজ পিডিএফ ওখান থেকে কালেক্ট করতে পারবে। এছাড়া কোর্সে তোমাদের পিডিএফ আর টেস্ট সিরিজ পুরো বছরের দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এছাড়া চলছে নলেজ অ্যাকাউন্টে বিভিন্ন ব্যাচেস, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। এর জন্য এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করতে পারো। অন্যান্য ক্লাসের আপডেটের জন্য আমাদের নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত থাকো। নেক্সট, ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে কে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট এ খেলার জন্য সান ফ্রান্সিসকো ইউনিকর্নস দলের সাথে চুক্তি সই করেছেন? রবিচন্দ্রন অশ্বিন। ইনি প্রথম অভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমেরিকার মেজর লিগ ক্রিকেট MLC খেলবেন। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে 2026 সালের মরশুমে বা এই সিজনে মাঠে নামবেন। আন্তর্জাতিক কেরিয়ারে 3টি ফরম্যাট মিলিয়ে মোট 287টা আন্তর্জাতিক ম্যাচে 765টা উইকেট তিনি নিয়েছেন। এছাড়া 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে, আর 2025 সালে IPL থেকে অবসর নিয়েছিলেন। 39 বছর বয়সী রবিচন্দ্রন অশ্বিন টেস্ট ক্রিকেটে অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার। 2026 সালের মেজর ক্রিকেট লিগ সম্পর্কে একটু দেখে নিই। এটা শুরু হবে 19 জুন এবং শেষ হবে 18 জুলাই। ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে ওকল্যান্ড কলেজিয়ামে। 6টা দল থাকবে: ইউনিকর্নস, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স, সিয়াটেল অর্কাস, টেক্সাস সুপার কিংস, MI নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ফ্রিডম। পুরো টুর্নামেন্টটা 3টে মাঠে খেলা হবে: গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, যেটা ডালাসে রয়েছে, এছাড়া ওকল্যান্ড কলেজিয়াম, আর নাইট রাইডার্স ক্রিকেট ফিল্ড ক্যালিফোর্নিয়াতে রয়েছে। এরপরে সম্প্রতি ভারতের আইন ও বিচার মন্ত্রক দ্বারা উন্মোচিত নয়া সেতু AI চ্যাটবটটির ম্যাসকটের নাম কি? এর ম্যাসকটের নাম দিশিকা। ভারতের উপরাষ্ট্রপতি চন্দ্রপুরম পন্নুস্বামী রাধাকৃষ্ণন, অর্থাৎ CP রাধাকৃষ্ণন, এবং কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল যৌথভাবে এটা উন্মোচন করেছেন। এই চ্যাটবোটের অফিসিয়াল ম্যাসকটের নাম দেওয়া হয়েছে দিশিকা। আইন ও বিচার মন্ত্রকের অধীনস্থ বিচার বিভাগ দ্বারা আয়োজিত দিশা, অর্থাৎ ডিজাইনিং ইনোভেটিভ সলিউশনস ফর হোলিস্টিক অ্যাক্সেস টু জাস্টিস কর্মসূচির অংশ হিসাবে দিল্লির বিজ্ঞান ভবনে এটা রিলিজ করেছে। এই চ্যাটবোট কিভাবে কাজ করবে? এটা একটা AI চালিত আইনি সহায়তাকারী বা লিগাল অ্যাসিস্ট্যান্টের কাজ করবে। দেশের সাধারণ নাগরিকদের আইনি প্রক্রিয়া, অধিকার এবং পরবর্তী পদক্ষেপগুলো খুব সহজ ভাষায় বুঝতে সাহায্য করাটাই এর লক্ষ্য।
এটা মূলত একটি ভয়েস ফার্স্ট এবং বহুভাষিক অর্থাৎ মাল্টিলিঙ্গুয়াল প্ল্যাটফর্ম, অর্থাৎ দেশের বিভিন্ন ভাষায় শুধুমাত্র মুখে কথা বলেই এই চ্যাটবটের কাছ থেকে উত্তর এবং সমাধান পাওয়া যাবে। এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে থাকা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন অধীনস্থ ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রক, ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী ডিভিশন। এতে এআই, অটোমেটিক স্পিচ রেকগনিশন এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এরপরে পঞ্চায়েতি রাজ মন্ত্রক প্রদত্ত সেরা জেলা পঞ্চায়েত বিভাগে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কোন জেলা? সিপাহীজলা জেলা পঞ্চায়েত। দেখো, সেরা জেলা পঞ্চায়েত হয়েছে সিপাহীজলা জেলা পঞ্চায়েত, এই ক্যাটাগরিতে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সুস্থ পঞ্চায়েত বা হেলদি ক্যাটাগরিতে উনকোটি জেলার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত জাতীয় স্তরে প্রথম স্থান অর্জন করেছে। মহিলা বান্ধব পঞ্চায়েত ক্যাটাগরিতে পশ্চিম ত্রিপুরা জেলার বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এই বিভাগে সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। এছাড়া দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত শতাব্দী বিকাশ পুরস্কার, নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত শতাব্দী বিকাশ পুরস্কারও পেয়েছে। পুরস্কারের আর্থিক মূল্য সেটা হচ্ছে সিপাহীজলা জেলা পঞ্চায়েত 5 কোটি টাকা পেয়েছে। মানে বিজয়ী পঞ্চায়েতগুলো তাদের কাজের মান আরো বাড়ানোর জন্য সরকারের তরফ থেকে মোটা অঙ্কের আর্থিক অনুদান আর কি পেয়েছে, যার মধ্যে সিপাহী জেলা পঞ্চায়েত 5 কোটি টাকা, কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত 1 কোটি টাকা, বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত 50 লক্ষ টাকা। এরপর 2026 সালের মার্চ মাসে মঙ্গোলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছে? উচরাল নাম ওসর। মঙ্গোলিয়ার নতুন প্রধানমন্ত্রী উচরাল নাম ওসর এবং ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির শীর্ষ নেতা। মঙ্গোলিয়ার তীব্র রাজনৈতিক টানাপোড়েনের কারণে গত 9 মাসের মধ্যে তিনি হয়েছেন দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী, মাত্র 39 বছর বয়সে। ইনি মঙ্গোলিয়ার রাজনৈতিক পরিমণ্ডলের অন্যতম সর্বকনিষ্ঠ নেতা এবং রাজনীতিতে আসার আগে তিনি টিমন ছদ্মনামে একজন হিপ হপ শিল্পী হিসাবেও বেশ পরিচিত ছিলেন। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর, এটা উত্তরে রাশিয়া, দক্ষিণ পূর্বে এবং পশ্চিমে গণচীন রয়েছে, পূর্ব এশিয়ার একটা স্থলবেষ্টিত রাষ্ট্র। এরপরে ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? বীর বিক্রম যাদব। 1996 ব্যাচের উড়িষ্যা ক্যাডারের আইএএস অফিসার বীর বিক্রম যাদবকে ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশনের নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে। এই বিভাগটা কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনে কাজ করে। ফয়েজ আহমেদ কিদওয়াই এর স্থলাভিষিক্ত হয়েছেন। ইনি 2026 সালের মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর এইমসের কোন প্রাক্তনী নেপালের নতুন স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন? নিশা মেহতা। দিল্লির এইমস এর প্রাক্তনী নিশা মেহতা নেপালের স্বাস্থ্য আর জনসংখ্যা মন্ত্রী হয়েছেন। 2006 থেকে 10 সাল পর্যন্ত এইমসের নার্সিং কলেজে বিএসসি ডিগ্রি অর্জন করেছিলেন এবং 2026-এর 27 মার্চ শপথ গ্রহণ করেছেন। 35 বছর বয়সী স্বাধীন রাজনীতিবিদ আর তরুণ নেতা বালেন্দ্র শাহ নেপালের 47তম কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টি আরএসপি নেপালের 275টা আসনের মধ্যে 182টা আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। নেপাল এর সম্পর্কে কিছু দেখে নি। নেপালের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যেটাকে নেপালে সাগরমাথা এবং তিব্বতে চুমোলংমাও বলা হয়। প্রধান নদী কর্ণালী, যেটা নেপালের দীর্ঘতম নদী। এছাড়াও কোশি গন্ডক উল্লেখযোগ্য নদী রয়েছে। নেপালের সাথে ভারতের 5টা রাজ্যের সীমানা রয়েছে: উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। মুদ্রা নেপালি রুপি। ফেডারেল পার্লামেন্ট হচ্ছে এখানকার সংসদের নাম। জাতীয় পশু গরু। এরপর 2026 সালের 31শে মার্চ কোচি শিপইয়ার্ড থেকে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া কোন দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টি সাবমেরিন যুদ্ধ জাহাজটি অগভীর সমুদ্র উপকূলে শত্রু সাবমেরিন মোকাবিলায় প্রধান ভূমিকা পালন করবে? আইএনএস মালওয়ান। 2026 সালে 31শে মার্চ কোচিতে এটা ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কোচি শিপইয়ার্ড লিমিটেড দ্বারা নির্মিত। এতে 80%-এর বেশি দেশীয় সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট সিরিজের 8টা পরিকল্পিত জাহাজের মধ্যে দ্বিতীয়। এটা মূলত অগভীর সমুদ্র বা উপকূলীয় অঞ্চলে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে
যেখানে বড় যুদ্ধ জাহাজগুলো সহজে চলাচল করতে পারে না। উন্নত সোনার এবং নজরদারি ব্যবস্থার মাধ্যমে সমুদ্রের নিচের শত্রু সাবমেরিন শনাক্ত করা এবং ধ্বংস করাটাই এর মূল কাজ। এরপর 2026 সালের 31শে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের গান্ধীনগরে ভারতের সমৃদ্ধ জৈন ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে কোন মিউজিয়াম বা সংগ্রহশালাটির উদ্বোধন করেছেন? সম্রাট সম্প্রতি মিউজিয়াম। এটা জৈন সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা পূর্ণাঙ্গ সংগ্রহশালা। জৈন ধর্ম প্রচারক এবং অহিংসার প্রবক্তা রাজা সম্প্রতির নামানুসারে নামকরণ করা হয়েছে। এখানে প্রায় 2000টি বিরল প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত আছে। পাথরের খোদাই করা মূর্তি থেকে শুরু করে প্রাচীন পাণ্ডুলিপি সবই জৈন আধ্যাত্মিকতার শিল্পের স্বাক্ষর বহন করে এই প্রদর্শনী। দর্শকদের অভিজ্ঞতাকে আরো আকর্ষণীয় আর শিক্ষামূলক করতে এখানে আধুনিক অডিও ভিজুয়াল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এরপর ভারতের প্রথম পোর্ট অফ রিফিউজ কোন দুটি বন্দরে চালু করা হয়েছে? দিঘি এবং গোপালপুর বন্দর। মুম্বাইয়ের কাছে দিঘি পোর্ট এবং উড়িষ্যার গোপালপুর পোর্টে এই সুবিধা চালু করা হয়েছে। মাঝ সমুদ্রে বিপদে পড়া জাহাজগুলোকে জরুরি আশ্রয় আর সহায়তা দেওয়ার জন্য একটা সুসংগঠিত ব্যবস্থা তৈরি করার উদ্দেশ্যে ভারতের দীর্ঘ 11,098.81 কিলোমিটার উপকূল রেখা বিশ্বের অন্যতম ব্যস্ততম জাহাজ চলাচলের রুট। এতদিন ভারতে এই ধরনের জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার কোনো নির্দিষ্ট পরিকাঠামো ছিল না। এই পোর্ট অফ রিফিউজ কি? এটা এমন একটা নিরাপদ আশ্রয়স্থল যেখানে আগুন লাগা, সংঘর্ষ বা যান্ত্রিক ত্রুটির মতো বিপদে পড়া জাহাজগুলো নোঙর করতে পারে। পশ্চিম উপকূলের দিঘি পোর্ট, এটা মহারাষ্ট্রের মুম্বাইয়ের কাছাকাছি অবস্থিত। আরব সাগরে চলাচলকারী এবং পারস্য উপসাগরের সাথে যুক্ত রুটের যে কোনো বিপদগ্রস্ত জাহাজকে এটা জরুরি সহায়তা দেবে। আর পূর্ব উপকূলের গোপালপুর পোর্ট, এটা উড়িষ্যার পূর্ব উপকূলে রয়েছে। বঙ্গোপসাগরে থাকা বিশ্বের অন্যতম ব্যস্ততম সমুদ্রপথ মালাক্কা প্রণালীর দিকে যাওয়া জাহাজগুলোকে জরুরি আশ্রয় দেবে। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড, এটা ভারতের বৃহত্তম বেসরকারি বন্দর পরিচালনাকারী সংস্থা এবং আদানি গ্রুপের একটা অন্যতম প্রধান অংশ। ভারতের উপকূল জুড়ে এই সংস্থার অধীনে 13টারও বেশি বন্দর এবং টার্মিনাল রয়েছে। ভারতের মোট সমুদ্রবাহী পণ্য বা কার্গোর প্রায় 24 থেকে 25% এই একটি সংস্থায় নিয়ন্ত্রণ করে। গুজরাটের মুন্দ্রা পোর্ট হলো এদের প্রধান আর ফ্ল্যাগশিপ বন্দর। এটা শুধু আদানি পোর্টসেরই নয়, পুরো ভারতের বৃহত্তম বাণিজ্যিক বন্দর। এরপরে 1 এপ্রিল 2026-এ ভারতীয় সেনাবাহিনী তার অপারেশনাল প্রস্তুতি এবং প্রযুক্তিগত একীকরণকে আরো জোরদার করতে কোন 3টি প্রধান কমান্ডে নতুন কমান্ডার নিয়োগ করেছে? সাউদার্ন, ইস্টার্ন আর ওয়েস্টার্ন কমান্ড। সাউদার্ন কমান্ডের নতুন কমান্ডারের নাম লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। ইস্টার্ন কমান্ডের নতুন কমান্ডারের নাম লেফটেন্যান্ট জেনারেল VMB কৃষ্ণন। আর ওয়েস্টার্ন কমান্ডের নতুন কমান্ডারের নাম লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র পাল সিং। আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। কোন বছরে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা চালু করা হয়েছিল? এটা হয়ে যাবে তোমার 2015 সালের 22শে জানুয়ারি। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশ মগধ শাসন করছে? নন্দ রাজবংশ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কাকে ব্রিটিশ ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয়? আর ভারতের নিম্নের কোন রাজ্যে বোনালু উৎসব পালিত হয়? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভিশন করে নেবো। 2 এপ্রিল 2026-এর 2026 সালের এপ্রিল মাসে ভারতের কোন শহরে দেশের প্রথম কোয়ান্টাম কম্পিউটারটি চালু করার ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে? অমরাবতী। ভারতের সবচেয়ে ধনী পুরসভা বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা BMC এর প্রথম মহিলা কমিশনার হিসাবে কে দায়িত্ব গ্রহণ করলেন? অশ্বিনী ভিড়ে। সম্প্রতি চন্দ্রিকা প্রসাদ সন্তোখী প্রয়াত হয়েছেন। ইনি কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন? সুরিনামের। 2026 সালের আগস্ট মাসে ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন? উইলি ওয়ালস। 2026 সালে ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম ব্রিক্স যুব সমন্বয় সভা এর মূল থিম কি ছিল? বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। 2026 সালে মার্চ মাসে অনুমোদিত পাঞ্জাব সরকারের নারী কেন্দ্রিক স্কিম মুখ্যমন্ত্রী মাওয়াধিয়া সৎকার যোজনার অধীনে তফসিলি জাতিভুক্ত মহিলারা প্রতি মাসে কত টাকা আর্থিক সহায়তা পাবেন? 1500 টাকা।
2026 সালের 1 এপ্রিল ভারতের কোন রাজ্য তাদের সরকারি বাসগুলোতে ডিজিটাল পেমেন্ট আর ভাড়ায় ছাড় দেওয়ার জন্য রুপে অন দ্য গো ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড স্কিম চালু করেছে? মহারাষ্ট্র। সম্প্রতি ভারতের পরিবেশ মন্ত্রক কোন রেফারেল সেন্টারটিকে গভীর সমুদ্রের প্রাণীদের জন্য দেশের প্রথম ন্যাশনাল রিপোজিটরি বা জাতীয় সংগ্রহশালা হিসেবে ঘোষণা করেছে? ভবসাগর। সম্প্রতি রাষ্ট্রসংঘের মর্যাদাপূর্ণ 20টা বর্জ্যমুক্ত শহর উদ্যোগে ভারতের একমাত্র শহর হিসাবে কোন উপকূলীয় শহরটি অন্তর্ভুক্ত হয়েছে? ভারকালা, কেরালার। 2026 সালে কেন্দ্রীয় সরকার লোকসভায় অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল পেশ করেন। কোন শহরটিকে অন্ধ্রপ্রদেশের একমাত্র স্থায়ী রাজধানী হিসেবে আইনি স্বীকৃতি দিতে চলেছে? অমরাবতী। 2026 সালের 31 মার্চ গোয়া শিপইয়ার্ড লিমিটেডে ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল এর উদ্বোধন করা হয়েছে। এই জাহাজটির নাম কি? সাচি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত থাকো অন্যান্য ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালটা আমাদের অ্যাপ, যেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, অঙ্ক, রিজনিং, ইংরেজির বিভিন্ন স্টাডি মেটেরিয়াল এবং কোর্স এগুলো পেতে পারো। এর জন্য এই অ্যাপটা ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।